নমস্কার, আমি ডক্টর কেশবচন্দ্র মণ্ডল বলছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিত এবং তার কারণ তৎসহ এর ফলাফল সম্পর্কে আমি দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখুন, সেই যে সোনাম ওয়াংচুককে কেন্দ্র করে দিল্লিতে যে আন্দোলন শুরু হয়েছিল এবং সংসদ ভবন ঘেরাও, প্রধানমন্ত্রীর আবাস ঘেরাও, এই যে বিভিন্ন আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের উদ্দেশ্য কিন্তু একটাই। সেই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য হচ্ছে বর্তমান সরকারকে বিচলিত করা, বর্তমান সরকারকে পর্যদস্ত করা এবং বর্তমান সরকারের যে উন্নয়নের এজেন্ডা তার ভারতবর্ষের সরকার, সেই সরকারের সামনে একটা লক্ষ্য আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য, সেটা হচ্ছে ভারতবর্ষকে 2047 সালের মধ্যে বিকশিত ভারতে পরিণত করবে। ভারতবর্ষকে যদি বিকশিত ভারতে পরিণত করতে হয় তাহলে সমস্ত শ্রেণীর, সমস্ত লিঙ্গের, সমস্ত ধর্মের, সমস্ত জাতির, সমস্ত বর্ণের সমস্ত মানুষকে অংশগ্রহণ করতে হবে অ্যাক্টিভলি উন্নয়নের কাজে, দেশ গঠনের কাজে। তাহলে এরকম একটা মহৎ উদ্দেশ্য যেখানে সরকারের সামনে রয়েছে, সেই সরকারটাকে তো এখন করে দিতে হবে, তাকে ডিস্টার্ব করতে হবে। ডিস্টার্ব করবো কী করে? কোথা থেকে একজন ভদ্রলোক তিনি আসলেন, এসে একটা বিচারপতির হয়তো কোনো একটি মন্তব্যকে কেন্দ্র করে তারা আন্দোলন শুরু করে দিলেন, একটা আছিলা পেয়ে গেলেন এবং আন্দোলন শুরু করে গেলেন। তার সাথে কপিল সিবাল যোগ দিলেন, তিনি বললেন যে আমি 1 কোটি টাকা দেবো তোমাদেরকে। তারপরে মমতা ব্যানার্জি সমর্থন জানালেন, এইদিকে অরবিন্দ কেজরিওয়াল সমর্থন জানাচ্ছেন, রাহুল গান্ধী তো একদম সমর্থন করার জন্য 2 হাত তুলে এগিয়ে রয়েছেন। তার সাথে আপনি দেখুন বিভিন্ন রাজনৈতিক দল, মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ যাদব, মানে সমাজবাদী পার্টি, তারা সকলেই এই আপনি দেখুন কারা আসছে, মেইনলি বিরোধী দলের নেতা নেত্রীরা, তারা ককরোচ জনতা পার্টিকে, তারা নিজের আন্দোলন সংগঠিত করতে পারছে না। ককরোচ জনতা পার্টির কয়েকটি যুবক যুবতীদের, যারা জেন জি নামে পরিচিত, তাদের আন্দোলনে হাওয়া দেওয়ার জন্য তারা তাদের কাছে এগিয়ে আসছে, তাদের সাথে কথা বলছে, তাদের সাথে জোট বাঁধছে। কী অদ্ভুত পরিস্থিতি ভারতবর্ষের রাজনীতি দেখুন। তো যাই হোক, আমি বলছি যে এরা ফান্ডিং করছে বিভিন্ন রাজনৈতিক দল, ককরোচ জনতা পার্টি, এবং এই ছেলেমেয়েদের, ইয়াং ছেলেমেয়েদের তারা উস্কাচ্ছে এবং হয় উস্কাতে পারে অথবা তাদের পরামর্শ দিচ্ছে বা বোঝাচ্ছে যে তোমরা করো, আমরা পিছনে আছি বা আমরা তোমাদের সাথে আছি। তাহলে এইরকম আন্দোলন কেন করছে? এইরকম আন্দোলন করছে যাতে ভারতবর্ষের সরকারের যে উন্নয়নের এজেন্ডা আছে সেই উন্নয়নটাকে পর্যদস্ত করা যায়, সেই উন্নয়নটাকে যাতে ফেইল করানো যায়। ভারতবর্ষের উন্নয়ন অর্থাৎ বিকশিত ভারত তৈরি করা। বিকশিত ভারত তৈরি করতে গেলে জানেন ভারতবর্ষকে কত করতে হবে? আজকে যেখানে $4.15 ট্রিলিয়ন ইকোনমি, বা কোনো রিপোর্টে আসছে যে $3.95 ট্রিলিয়ন ইকোনমি, সেখান থেকে নিয়ে যেতে হবে $30 ট্রিলিয়ন ইকোনমিতে। তাহলে $30 ট্রিলিয়ন ইকোনমিতে যদি আমাকে ভারতবর্ষকে নিয়ে যেতে হয় 2047 মধ্যে, তাহলে ভারতবর্ষের সমস্ত মানুষের অর্থনৈতিক কাজে অংশগ্রহণ করতে হবে এবং গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। ভারতবর্ষকে আরও চাকরির ব্যবস্থা করতে হবে, ভারতবর্ষের সরকারকে আরও ইনফ্রাস্ট্রাকচার গঠন করতে হবে, ভারতবর্ষের বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ গবেষণা, প্লেন, তারপরে আপনার বিভিন্ন রকমের জাহাজ নির্মাণ, তারপরে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উন্নতি করতে হবে। আর সবচেয়ে বড় কথা, স্টেমের উপরে গুরুত্ব দিতে হবে, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্সের এইসবের সাবজেক্টের উপরে গুরুত্ব দিতে হবে। তবে ভারতবর্ষ 2047 মধ্যে আমাদের বিকশিত ভারতে পরিণত হতে পারবে। তাহলে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি না আসে, তাহলে আমাদের 2047 মধ্যে বিকশিত ভারত হবে না। তাহলে 2047 মধ্যে যে স্বপ্নটা রয়েছে, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হবে, আরও মেক ইন ইন্ডিয়াকে আরও শক্তিশালী করতে হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ না করে তারা কি করছে? তারা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন শুরু করে দিচ্ছে এবং সরকারের উপর একটা প্রেশার সৃষ্টি করছে, সরকারকে বিচলিত করার চেষ্টা করছে। আমি বলবো যে যারা করছেন তারা করুন, কিন্তু দয়া করে সরকারের উন্নয়নের এজেন্ডাটার দিকে আপনারা লক্ষ্য রাখুন। আপনারা উন্নয়নের জন্য করুন, যে আপনারা উন্নয়নে অংশগ্রহণ করুন। আপনারা বলুন যে আমি এই উন্নয়নটা করব, আমি ভারতবর্ষের 50টা ছেলেকে আমি পড়াবো, যারা স্লাম এরিয়াতে আছে, যারা বস্তি এলাকাতে আছে। তাহলে আমি তো বলবো, যারা ককরোচ জনতা পার্টির ছেলেরা আছে বা ছেলেমেয়েরা জেন জি, তাদেরকে বলবো যে শিক্ষা হার আমরা কিন্তু এখন 80%, 20% নেই। আমাদের ভারতবর্ষের জনগণ যদি আজকে 147 crore
হয় তাহলে সেখানে 20% মানে আপনি ধরে নিতে পারেন কত 14-28 কোটি, প্রায় 30 কোটি লোক ABCD অ আ ক খ জানে না আমাদের ভারতবর্ষে। তাহলে তাদেরকে আপনি বয়স্ক শিক্ষা দিন বা আপনি শিশুদের শিক্ষা দিন, স্লাম এরিয়াতে শিক্ষা দিন, বা আপনি রাস্তায় যে সমস্ত পথ শিশু আছে তাদেরকে শিক্ষা দিন, তাহলে এডুকেশনটাকে আপনি 100% নিয়ে নেন। দ্যাট ইজ এ গুড গোল। এইটা যদি করেন তাহলে সমস্ত জনগণের সহযোগিতা পাবে। নিট যে প্রশ্ন ছিল, নিটের যে বিষয়টিকে কেন্দ্র করে আপনারা আন্দোলন করেছেন সেটা যথেষ্ট সঠিক ছিল এবং সেটা ঠিক আছে, সেটা জনগণের সমর্থনও পেয়েছেন। কিন্তু আজকে যে আপনারা আন্দোলনটা করছেন ককরোচ জনতা পার্টি, কী আন্দোলন করছেন? আপনারা বলছেন যে আমরা ভারতবর্ষের প্রাইমারি স্কুলকে ঠিক করবো বা স্কুলের উন্নতি করব। আচ্ছা, আপনারা জানেন ভারতবর্ষে কত শিশু জন্মগ্রহণ করে? প্রত্যেক দিন যদি আমার 67,000 শিশু জন্মগ্রহণ করে, 67,000কে যদি আমি 30 দিয়ে ভাগ করি, তাহলে আপনি দেখুন 2333টা, প্রায় 2400-500 স্কুল যদি 1:30, মানে 30 জন শিশু প্রতি একজন শিক্ষক যদি হয়, তাহলে আমাদের প্রত্যেক দিন কতগুলি ক্লাসরুম তৈরি করতে হবে? আমাদের প্রত্যেক দিন দেখছি 2333, মানে 2350টা, ধরুন 2350 কি 2500 ধরুন। তাহলে আপনি বলুন তো, কোনো সরকারের পক্ষে কি এটা সম্ভব? কোন সরকার করবেন? আপনি বলুন যে কে আপনার, হ্যাঁ, 2233টা মতো, 2233, 2500, তো 2500 ক্লাসরুম প্রত্যেক দিন ভারতবর্ষের কোনো সরকারের পক্ষে করা সম্ভব? এইটি আমি 2005-06 সালেও বলেছিলাম যে ভারতবর্ষের যে অবস্থা, তখন কংগ্রেস সরকার, কংগ্রেস মানে ইউপিএ ছিল, তো ইউপিএর পক্ষে সম্ভব নয়। আর যে সরকার আসবে কারোর পক্ষে সম্ভব নয়, কোনো দিন সম্ভব নয় ভারতবর্ষের এই জনসংখ্যা যেখানে রয়েছে, কোনো দিন কেউ পারবে না। সেই জন্য এনজিওকে এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষদের এগিয়ে আসতে হবে। এবং আমি তো বলবো যারা পাচ্ছেন, যারা শিক্ষিত আছেন, যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন পশ্চিমবঙ্গে, বা বিভিন্ন ভাতা পাচ্ছেন, আমি তো বলবো ভাতার রাজনীতি ঠিক নয়। কারণ ভাতার রাজনীতি দিয়ে কখনো আপনি সরকার গঠন করতে পারেন, সরকারে আসতে পারেন, কিন্তু জনগণের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয় না, হিউম্যান ডেভেলপমেন্ট হয় না, হিউম্যানের ক্যাপাসিটি বিল্ডিং হয় না, স্কিল ডেভেলপমেন্ট হয় না। আপনারা এইগুলি মাথায় রাখবেন। তাহলে সরকার, আপনারা ক্ষমতায় এসছেন, আপনারা চেষ্টা করবেন যে জনগণকে কাজে লাগিয়ে তার যে যোগ্যতা আছে বা তার যে স্কিল আছে, সেই স্কিলের বিকাশ ঘটিয়ে আপনি তাকে পয়সা দিন। সেটা সবচেয়ে ভালো হবে। সেটা আপনি হয়তো মনে করছেন যে আমি সরকারে আসবো না বা থাকবো না। আজকে কী হচ্ছে? আজকে অন্নপূর্ণা ভাণ্ডারে দেখছি বলছে যে 1,80,00,000, আগের সরকারে ছিল 2 কোটি কত, যারা লক্ষ্মী ভাণ্ডার পেত মহিলারা, সেটা 1,80,85,00,000 এই সরকারের আমলে আবেদন করেছে। তার মধ্যে থেকে প্রায় 1,40,42,00,000 মহিলাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সেখানেও ভুল হয়েছে, সেটা অগ্নিমিত্রা পল এবং আরও কেউ বলছে যে হয়তো ওখানে ছিল, সমস্যা ছিল, মানে বিজেপি সরকারের আমলে তৃণমূলের লোকেরা রয়ে গেছে। হ্যাঁ, রয়ে গেছে, সেটা আপনাকে অ্যাডমিনিস্ট্রেশনটাকে ঠিক করতে হবে। আপনি যদি আজকে দোষ দেন যে তৃণমূলের লোকেরা কাজ করছেন না, ঠিক মতন কাজ করছেন, দ্যাট ইজ ঘুরে কিন্তু আঙুলটা আপনার দিকে আসে। সেই জন্য আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে হবে। যে যদি কেউ ভুল করে, ওই কী আছে না, একটা ওই গাজর এবং মানে ক্যারট এবং স্টিকের একটা উদাহরণ আছে, যে ভালো কাজ করবে ভালো কাজের জন্য উৎসাহ দেন, আর যে খারাপ কাজ করবে বা মন্দ কাজ করবে তার জন্য তাকে শাস্তি দিতে হবে। তাহলে এইটা হবে সিস্টেম, ঠিক আছে? গভর্নেন্সে তাহলে চেঞ্জ আনতে হবে, স্ট্রিক্ট হতে হবে। মনে রাখবেন, কোনো ডিসিপ্লিন ছাড়া কোনো ব্যক্তি উন্নতি করতে পারে না, কোনো পরিবার উন্নতি করতে পারে না, কোনো সমাজ উন্নতি করতে পারে না, কোনো দেশ উন্নতি করতে পারে না। দ্যাট ইজ ওয়াই আপনাকে উপরে গুরুত্ব দিতে হবে। আপনাকে যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিনের উপরে, যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে নিয়মানুবর্তিতার উপরে, যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে করাপশানের বিরুদ্ধে। আপনারা মুখে বলছেন যে করাপশানের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন, তাহলে সেটা করাপশানের জিরো টলারেন্সে আনুন, সেটা করুন। বাট সেটা হচ্ছে না। স্টিল এখনও যে সমস্ত কর্মীরা আমি দেখি শিক্ষা দপ্তরে, যারা পার্থ চ্যাটার্জির থ্রুতে, উনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন অনেক ক্যাজুয়াল কর্মী ঢুকেছিল, তারা টাকা দিয়ে এখনও 12-15 হাজার টাকা বেতন পায় সম্ভবত। তো এই সমস্ত ছেলেমেয়েরা এখনও তো রয়েছে, কাজ করছে। তাহলে তাদের যোগ্যতা কী? তারা কাজ করতে তারা এখনও কাজ করছে, তারা এখনও পয়সা নিচ্ছে, সব কিছু চলছে, একই রকম চলছে। যখন সিপিএম ছিল সরকারে, আমি তখন বিকাশ ভবনে এসে একবার দেখেছিলাম যে চেয়ার আছে, চেয়ারে একটা সাইড ব্যাগ রাখা আছে, কিন্তু ব্যক্তি নেই। সেটা 3-4 ঘন্টা নেই, সেটা এখনও হয়তো ওই রকমই রয়েছে, প্রায় একই রকম সিস্টেম এক রয়েছে। আপনারা ব্যবস্থা করুন, ঠিক আছে? আপনারা যদি ব্যবস্থা না করেন তাহলে কিন্তু সরকার এরকমভাবে চলতে পারে না। এবং আগে যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি হইয়া যাইবে, তাহলে যাহা তৃণমূল তাহা যেন বিজেপি না হয়। তৃণমূলের বিজেপিকরণ করবেন না।
ঠিক আছে, তাহলে সরকারকে এগোতে হবে। আর সরকারের লক্ষ্য হবে কি, উন্নয়ন। উন্নয়ন মানে ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন। ও ইনফ্রাস্ট্রাকচার আমাদের আরও ভালো করতে হবে, আমাদের বিমানবন্দর আরও বাড়াতে হবে, আমাদের এয়ারপোর্ট বিমানবন্দর বাড়াতে হবে, আমাদের মানে জেটি বাড়াতে হবে, আমাদের সমুদ্র বন্দর বাড়াতে হবে, আমাদের নৌবন্দর বাড়াতে হবে, তারপরে আমাদের রাস্তাঘাটের উন্নতি করতে হবে, আরও হাই রোড করতে হবে। আর এত খারাপ মাল দিয়ে যে রাস্তা তৈরি করে, মাল মেটেরিয়াল দিয়ে তৈরি করে, সেই রাস্তাঘাটগুলি ভালো করতে হবে, তার জন্য তদারকি করতে হবে। যদি খারাপ হয় তাহলে তার টাকা তার থেকে কন্ট্রাক্টরের কাছ থেকে নিয়ে নিতে হবে। কন্ট্রাক্টর থেকে তোলাবাজি করা যাবে না, চাঁদা নেওয়া যাবে না, দুর্গাপুজোর জন্য, এই জন্য, ওই জন্য, ক্লাবের উন্নয়নের জন্য, এইগুলি একেবারে করা যাবে না। তাহলে এই সমস্ত দিকে আপনাদের নজর রাখতে হবে। ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি করতে হবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হবে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসেনি আমাদের পশ্চিমবঙ্গে এখনও, নতুন সরকার সবে এসছে, তবে শিল্পের জন্য কিছু ইনভেস্টমেন্ট অলরেডি এসছে, যেটা মমতা ব্যানার্জির সময় আমরা দেখতাম বিশ্ববাংলা শিল্প সম্মেলন, আলটিমেটলি অনেক টাকা ঘোষণা হতো, আলটিমেটলি কিছুই বাস্তবায়িত হতো না। কিন্তু এই সরকার সেটা হবে না, আমি জানি। এবং এই সরকারের আমলে অনেক ভালো ভালো উন্নতি হবে এবং অনেক ভালো ভালো শিল্প কোম্পানি আসবে। আই এম ভেরি মাচ শিওর। কারণ কেন্দ্রের আমি দীর্ঘদিন ধরে আমি সমর্থন করেছি, আমি বলে এসেছি যে কেন্দ্রের যে সরকার, সেই সরকারটা রাজ্যেও থাকা দরকার। রাজ্যে এবং কেন্দ্রে যখন একই সরকার থাকবে, ডেফিনেটলি তখন রাজ্যের উন্নতি হয় এবং হবেই হবে, সেটা আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং সেই উন্নতিটা হবে, আমরা আশা করছি, আমরা দেখছি। কিন্তু সরকারকে আরেকটু সচেতন হতে হবে, আরেকটু স্ট্রিক্ট হতে হবে এবং আরেকটু ডিসিপ্লিনড ওয়েতে কাজ করতে হবে, ঠিক আছে? এবং কখনো ভেদভাব করবেন না, সেটা যা থাকে ভিতরে থাকবে, কিন্তু প্রকাশ্যে এরকম আপনারা কখনো করবেন না। কারোর মধ্যে আপনারা ভেদভাব করবেন না, সকলেই সমান। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পুরুষ, মহিলা সকলেই সমান। সকলকে সমান গুরুত্ব দিয়ে, সকলকে উৎসাহিত করে দেশের উন্নয়নের কাজে আপনারা এখন মানে সবকা বিকাশ, সবকা সাথ, সবকা বিকাশ, তাই না? সবকা বিকাশ তখনই হবে যখন সবকা সাথ দেবেন। এবং আপনারা দেখুন অনেক এমএলএরা আজকে যেতে পারছে না, আজকে গ্রামে যেতে পারছে না। কেন যেতে পারছে না? তারা যেতে পারছে না এই কারণে যে তারা গেলে তাদের বলছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দাও, শিক্ষকরা বলছে আপনি ডিএর টাকা দিন। তো ন্যাচারালি এগুলিকে জবাব দিতে হবে, তার জবাব নেই। তাহলে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, আপনারা বলুন যে এই এত কোটি টাকা দরকার, শিক্ষকদের যদি দিয়ে দিতে হয়, এখন শিক্ষিকাদের গ্র্যান্ট ইন এডেড, তাহলে প্রায় 40-45 কোটি টাকা, সেখানে 7,000 কোটি টাকা দিয়েছেন। 7,000 কোটি টাকা অলরেডি সামান্য খরচ করেছেন। তাহলে শিক্ষক শিক্ষিকাদের দিয়ে দিতে হবে, কারণ ওদের হক। শিক্ষক শিক্ষিকাদের দিতে হবে। অন্নপূর্ণা ভোজন ভাণ্ডারে যেহেতু আপনারা প্রমিস করেছিলেন, সেহেতু দিতে হবে। তাহলে যাই হোক, এইগুলি আর একটা পার্ট গেল, সেটা পশ্চিমবঙ্গের কথা বলছি। আমি কক্রোচ জনতা পার্টির যে আন্দোলনের কথা বলছি। তাহলে শিক্ষায় যদি আপনারা উন্নতি করতে চান পশ্চিমবাংলা বা ভারতবর্ষের শিক্ষক শিক্ষিকাদের যদি আপনারা আরও বেতন দিয়ে বা আরও পড়াশোনাতে উৎসাহিত করে এবং তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করিয়ে যদি তাদের মোটিভেটেড করে আরও ভালো শিক্ষা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে সরকারি স্কুলগুলি বাঁচবে। সরকারি স্কুলগুলিকে বাঁচাতে হবে। সরকারি স্কুলগুলি বাঁচাতে না পারলে কিন্তু দেশের সার্বিক উন্নয়ন হবে না। কারণ গরিব মানুষের ছেলেমেয়েরা কখনোই বড় স্কুলে যেতে পারবে না, তারা ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যবস্থা তারা কোনো রকমেই পড়াতে পারবে না। সেই জন্য সরকারি স্কুলগুলিকে আপনাকে ভালো করতে হবে। তবে কক্রোচ জনতা পার্টি যেটা করছে, সেটা প্রথমত স্কুলে তারা যেতেই পারে না। স্কুলে গিয়ে যে তারা লিখছে, এই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যদি হয় কিংবা সাব ইন্সপেক্টর যদি হয়, তাহলে তারা স্কুলে যেতে পারে। আদারওয়াইজ তো সকলের জন্য স্কুলের গেট খোলা থাকে না এবং খোলা উচিতও না। কারণ তারা স্কুলে এসে কী হচ্ছে সেইটা তারা তারা জবাব চাইতে পারে না, নিতে পারে না। এটা বেআইনি এবং অন্যায় কাজ, ঠিক আছে? তাহলে আমি বলবো যে এইসব কাজ আপনারা বাদ দিন, বরং ওই সব কাজ করুন যেখানে আমাদের দেশের উন্নয়নের জন্য অংশগ্রহণ। সরকারকে দয়া করে আপনারা বিভ্রান্ত করবেন না। এর ফলাফল কী হবে? এর ফলাফল কী হচ্ছে? ফলাফল হচ্ছে যে আমাদের ভারতবর্ষে যে সুন্দর একটা সরকার গড়ে উঠেছে, যে উন্নয়নের প্রকল্পগুলি চালু করেছে, সেই উন্নয়নের প্রকল্প ব্যাহত হচ্ছে। আমার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ব্যাহত হচ্ছে। আমার সরকার উন্নয়নের কাজে ফোকাস করতে পারছে না। তাহলে এই সমস্তগুলি কিন্তু আপনারা সমস্যার সৃষ্টি করছেন। আপনারা যদি আইন শৃঙ্খলা ভেঙে দেন, তাহলে কী হবে? বলবে যে তাহলে এগুলি মিডিয়া কভার হচ্ছে, তারপরে সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় চলে যাওয়ার পর দেশ বিদেশের লোকেরা দেখছে, বলছে যে ওখানে তো আইন নেই, শাসন নেই, ওখানে পুলিশ গুলি চালাচ্ছে, ও পুলিশ মারপিট করছে। আরে আপনারা যদি আইন ভাঙেন, তাহলে আইন ভাঙতে গেলে সরকার কী করবে? সরকার চুপ করে বসে থাকতে পারে না। আর যেখানটা আইন আছে, আইন আপনাকে মান্য করতে হবে। আপনারা আন্দোলনের নামে যে যা করছেন, সেটা তো আন্দোলনই বটে, কিন্তু আন্দোলনের যে রূপ সেটা হবে অহিংস আন্দোলন। কিন্তু সহিংস আন্দোলন করতে যাচ্ছেন কখনো কখনো আপনারা। যে সমস্ত স্লোগান তুলছেন, যে সমস্ত বক্তব্য রাখছেন, সেই সমস্ত দেশ বিরোধী বক্তব্য হয়ে যাচ্ছে অনেক কিছু। কিন্তু সেটা দেশ বিরোধী বক্তব্য রাখা যায় না, সংবিধান বিরোধী, আইন বিরোধী, এবং তার প্রত্যেকটার জন্য শাস্তি হওয়া দরকার।
এবং যদি সাজা না হয় তাহলে কিন্তু এটা চলবে। এবং কত দেখছি ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারা কত বাজে বাজে নোংরা কথা বলছে, তারা ভিডিও ভাইরাল করার জন্য অনেকে করছে। এই সমস্ত কাজগুলি থেকে বিরত থাকুন দয়া করে। সরকার আছে, দেশের আইন আছে, আপনারা পড়বেন। আমাদের যে কর্তব্য আছে, সে আমাদের অধিকারগুলি আপনারা অনেকে জানেন, কিন্তু কর্তব্যগুলি, আমাদের যে জাতীয় কর্তব্য আছে সেই কর্তব্যগুলি সম্পর্কে আমরা অনেকে অবহিত নেই। তাহলে কর্তব্যগুলিকেও কিন্তু আপনাকে পালন করতে হবে, মনে রাখতে হবে। তাহলে আপনারা কিন্তু দেশের প্রকৃত উন্নয়ন করতে পারবেন। এবং বিরোধী দল, আজকাল তো বিরোধী দল নেই। বিরোধী দল কোথায়? বিরোধী দল তো জায়গা, বিরোধী দল কখনো জনতা পার্টির ঘাড়ে চেপে তারা আন্দোলনের পথ দেখছে। কি অদ্ভুত ব্যাপার! তাহলে ককরোচ জনতা পার্টি তো একটা নতুন আসা কিছু ইয়াং ছেলে মেয়েদের একটা অসংগঠিত একটা ব্যবস্থা। তাহলে এদের উপরে ভরসা করে আপনারা আন্দোলন করতে চাইছেন? এই আন্দোলনের উপরে ভর করে আপনারা চাইছেন ভারতবর্ষের উন্নয়ন? এই আন্দোলনের উপরে ভর করে আপনারা চাইছেন দেশ রক্ষা করবেন, দেশ চালাবেন? আমি জাতীয় কংগ্রেসের নেতানেত্রীদের বলছি, তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের বলছি, এটা কী হচ্ছে? সেটা আপনারা যা করেন করুন, দয়া করে আমাদের দেশের উন্নয়নের কাজে আপনারা ব্যাঘাত সৃষ্টি করবেন না। আমি সরকারকে অনুরোধ করব যে যারাই সরকারের উন্নতির কাজে ব্যাঘাত সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেন তাহলে আন্দোলন চলবে, এবং এই আন্দোলন চলার ফলে কী হবে? আমাদের দেশের যে উন্নয়নের এজেন্ডা সেই উন্নয়ন ব্যাহত হবে। আর আমি সবচেয়ে দুঃখ পাবো, আমি ভীষণ দুঃখ পাবো। কারণ কি? কারণ আমার একটা লক্ষ্য আছে, মাননীয় প্রধানমন্ত্রীর যেমন লক্ষ্য আছে ভারতবর্ষকে বিকশিত ভারত তৈরি করতে হবে, তেমনি আমারও এক মনে প্রাণে আমি চাই ভারতবর্ষকে বিকশিত ভারতে পরিণত করতে। আমি একটা সুন্দর স্বপ্ন দেখি, যেখানে প্রত্যেক মানুষ প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা করে প্রতি মাসে উপার্জন করবে। আমাদের রাস্তাঘাট ঝা চকচকে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, চায়নার সাথে আমরা তুলনা করব, আমরা তাদের সাথে আমরা তাদের সমকক্ষ রাস্তাঘাট তৈরি করব। আমরা আমাদের কর্মীদের ডিসেন্ট জব দেবো, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে বলা রয়েছে। ডিসেন্ট জব মানে কি? আনস্কিল এটা সেটাও দরকার, কিন্তু ডিসেন্ট জব মানে যেখানে মেডিকেল থাকবে, প্রভিডেন্ট ফান্ড থাকবে, তাদের ভালো তাদের গুড এনভায়রনমেন্ট থাকবে, এবং তাদের প্রোটেকশান থাকবে, সোশ্যাল প্রোটেকশান থাকবে, মেডিকেল প্রোটেকশান থাকবে, লাইফ প্রোটেকশান থাকবে, যেখানে কর্মীরা চাকরি করবে। অনেকে আমি শুনলাম যে কদিন আগে থেকে অনেকে পদত্যাগ করছে ইসরো থেকে। তো এইটা যেন না হয়। আমাদের প্রচুর ছেলে মেয়েদের সাফিসিয়েন্ট স্যালারি দিতে হবে কম্পেয়ার করে। তারপর আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও গঠন করতে হবে। বিদেশি যে সমস্ত বিনিয়োগকারী আছে সেই বিনিয়োগকারীদের আমাদের দেশে আহ্বান করতে হবে। আমাদের দেশের আমাদের যে মিনারেলস আছে সেই মিনারেলের এক্সপ্লোরেশন করতে হবে। আমাদের দেশে যে খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদের আরও এক্সপ্লোরেশন করতে হবে, আরও কঠোরভাবে কাজ করতে হবে, আরও তেরেপুরে কাজ করতে হবে। তবে না ভারতবর্ষের উন্নতি হবে। নর্মাল ওয়েতে কাজ করলে কিন্তু আমরা ওই 6-7 ম্যাক্সিমাম 8 জিডিপির গ্রোথ রেট হবে। আমাদের 2 ডিজিটের বেশি করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য রাজনীতিবিদদের বলবো যে আপনারা সহনশীল হন, আপনারা আরও পড়াশোনা করুন, আপনারা দেখুন কিভাবে উন্নতি করা যায়। দেশের বিদেশের যে সমস্ত উন্নয়নের কাজ হয়েছে, যেখানে চায়না কী করে 7 দশকে এত উন্নতি করে ফেললো, ওদের ইতিহাস পড়ুন। আমি পড়েছি, আমি চায়নার ডেভেলপমেন্টের ইতিহাস পড়েছি, আমি জার্মানির ডেভেলপমেন্টের ইতিহাস পড়েছি, আমি ইসরায়েলের ডেভেলপমেন্টের ইতিহাস পড়েছি, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্টের উন্নয়নের ইতিহাস পড়েছি। তাহলে ওরা যেভাবে উন্নতি করলো সেইভাবে আমাদের উন্নতি করতে হবে। আমরা করতে হবে, তার মানে আমরা নকল করে নয়। সেই উন্নয়নের যে মাপকাঠি, সেই উন্নয়নের যে ওরা যেভাবে উন্নতি করেছে সেই উন্নয়নের থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ভারতীয় পরিকাঠামোর মধ্যে, ভারতবর্ষের যে পরিকাঠামো আছে, আমাদের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা আছে, তার সাথে খাপ খাইয়ে সেইখান থেকে কিভাবে উন্নতি করা যায় সেইটার জন্য আমরা ব্যবস্থা করব। আমার মনে হয় যে সকলে দেশের উন্নতির জন্য একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করুন। আন্দোলন ছাড়ুন, গণ্ডগোল ছাড়ুন, সরকারকে বিব্রত করা ছাড়ুন। আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা হয়তো আগামী দিনে সরকার ক্ষমতায় আসবে, এটা আপনাদের লক্ষ্য। আপনাদের লক্ষ্য বিজেপি সরকার যেখানে আছে সেখানে সরকারকে বিব্রত করা। আরে যদি আপনাদের তাই না হতো তাহলে আপনারা যখন ঝাড়খণ্ডে আন্দোলন হলো কেন গেলেন না? ককরোচ জনতা পার্টিকে বলছি, তাহলে আপনারা কেন গেলেন না? তারপরে ওখানে রাহুল গান্ধী কেন গেল না? ওখানে কেজরিওয়ালজি কেন গেল না? সেখানে মমতা ব্যানার্জি কেন সাপোর্ট করলো না? তাহলে এই যে বিভেদমূলক কার্যক্রমের থেকে প্রমাণিত হয় যে আপনারা বায়াসড, আপনারা সরকারকে বিভ্রান্ত করতে চান, সরকারকে আপনারা ডিস্টার্ব করতে চান, সরকারের উন্নয়নের কার্যক্রমকে আপনারা বাধা বা ব্যাঘাত সৃষ্টি করতে চান। দয়া করে এই কাজটি করবেন না। আর যদি এরকম কাজ কেউ করে থাকেন তাহলে যারা করছে, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সংস্থা, আমি বলবো সরকারকে যে ভারতবর্ষের যে বর্তমান আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।